আচ্ছা, সো তোমাদের স্কুল থেকে সেকেন্ড অ্যাসাইনমেন্ট দিয়ে দিছে। তো এই অ্যাসাইনমেন্টের আমরা কোয়েশ্চেন সলভিং গুলা করব। অনেকগুলি কোয়েশ্চেন একদম ডিরেক্ট, যেগুলো তোমাদের নোটস থেকে ডিরেক্টলি পাবা, কিন্তু কয়টা কোয়েশ্চেন ওটা আমাদের টপিক গুলা এখনো কভার করা হয় নাই, বাট আমি সলভ করে দিব ডিটেইলে, তাহলে যেন তোমাদের অ্যাসাইনমেন্টে তোমরা লিখে দিতে পারো। ওয়ালাইকুম এন্ড ভাইয়া। লেকচার ভিডিও গুলা দিয়ে দিব আর কি। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সো তাহলে আমাদের কোয়েশ্চেন যে কতগুলো আছে ডিরেক্টলি নোটস থেকে তোমরা করতে পারবা, সো ওগুলা তো পারলাই। আর কয়টা কোয়েশ্চেন আছে যেগুলো আমাদের টপিকটা যে কি বলে সলিডস লিকুইডস এন্ড গ্যাসেস চ্যাপ্টারে গ্যাস ল গুলো আমাদের এখনো পড়া হয় নাই, সো গ্যাস ল লেকচার গুলি আমি দিয়ে দেবো আলাদা, ওইটা পাবা। এন্ড ওই রিলেটেড যে কোয়েশ্চেন গুলো চলে আসছে, যে কোয়েশ্চেন নাম্বার 4 and 3, কোয়েশ্চেন নাম্বার 3 and 4 এ তোমাদের ওই গ্যাস ল রিলেটেড কোয়েশ্চেন আছে কতগুলো, সো এই কোয়েশ্চেন গুলো আমি ডিটেইলে করে দিব, যে তোমরা একদম সেম টু সেম এই জিনিসটা অ্যাসাইনমেন্টের মধ্যে লিখে দিলে পরে কোনো জায়গায় কোনো নাম্বার কাটার সুযোগ নাই। সো এইভাবে করে লিখে দিয়ে দিব। এন্ড কোয়েশ্চেন নাম্বার 1-2 অ্যাকচুয়ালি তোমাদেরকে অলরেডি পড়ানো হয়েছে এই টপিক, সো এইগুলাতে তোমাদের প্রবলেম হওয়ার কথা না। ওকে, সাপোজ যে কোয়েশ্চেন নাম্বার 1 যদি আমরা দেখি, কোয়েশ্চেন নাম্বার 1 এর এখানে কি বলতেছে, ওয়াও এখানে ছবিটা একটু জুম করলে ফেটে যায়, ব্যাপার না। তো তাহলে এখানে তোমাদের সবার কাছে আছে এই কোয়েশ্চেন। তো কোয়েশ্চেন নাম্বার 1 এ বলতেছে যে একটা ইরেগুলার শেপড অবজেক্টের ডেনসিটি আমরা কিভাবে ডিসপ্লেসমেন্ট ক্যান এন্ড মেজারিং সিলিন্ডার দিয়ে বের করতে পারি। তো এটা তোমাদেরকে ডিটেইল ওয়েতে করানো হয়েছে না শ্রাবণ? Yes, sir. যে এখানের মধ্যে মেইন আমাদের কাজটা কি, ফার্স্ট অফ অল ডেনসিটি বের করতে হবে, which means we need the mass of the object and volume of the object। আচ্ছা, সো এখন mass of the object কিভাবে পাবো? by placing the object on a mass balance। তো তাহলে অবজেক্টটাকে mass balance এ বসাই দিলে কি পেয়ে যাব? we will get the reading of its mass। ওকে, mass জেনে গেছি। now how to determine the volume? এখন একটা ইরেগুলার শেপড অবজেক্টের ভলিউম বের করার জন্য what we need to do, আমাদেরকে বলে দিয়েছে যে ডিসপ্লেসমেন্ট ক্যান এন্ড মেজারিং সিলিন্ডারের প্রসেস ইউজ করতে। সো কি করা লাগবে, আমরা এটা নোটপ্যাডের মধ্যে দেখি। অ্যাসাইনমেন্ট 2 কোয়েশ্চেন নাম্বার 1, যে ফার্স্ট অফ অল এখানের মধ্যে আমরা বলবোটা কি, আমরা যদি এখানে ডিটেইলে লিখি যে অ্যাকচুয়ালি কাজটা কি করা যায়। measure the mass of the irregular shaped object using কি জিনিস, mass balance। টাকা ইমা দেখা হয় ভাই কি বলে? ঠিক আছে, সো এখানের মধ্যে ফার্স্ট এর কাজটা কি, মেজার দ্য মাস অফ দ্য ইরেগুলার শেপড অবজেক্ট ইউজিং মাস ব্যালেন্স। তো এটা প্রথমে করলাম, দেন কি করব, in order to determine the volume of the object, use displacement can and measuring cylinder। কিভাবে, এখন আমাদের ডায়াগ্রাম ইনক্লুড করতে হবে একটা, displacement can and measuring cylinder। সেইখানের মধ্যে কাজটা কি হবে, লেটস সি। ফার্স্টে আমরা ডিসপ্লেসমেন্ট ক্যানটা ড্র করি। ভাইয়া এটা না কনিক্যাল ফ্লাস্ক বলে? এটা কনিক্যাল ফ্লাস্ক হলো এই এই যে স্পাউটটা যে আছে, স্পাউট না থাকলে এটা কনিক্যাল ফ্লাস্ক হইতো আর কি, বুঝছো?
এখানে যে একটা হ্যাঁ অনলাইনে স্পাউট অ্যাড করে দিছে যে একটা, হ্যাঁ ভাই অনলাইনে তো দেখছিলাম যে মেজারিং সিলিন্ডারের মধ্যে এরকম একটা স্পট থাকে, কনিক্যাল ফ্লাস্কেও থাকে। হ্যাঁ ওয়াও। অনলাইনে কি দেখছিলা? মানে সিলিন্ড্রিক্যাল টাইপের কিছু একটার মধ্যে হোসটা থাকে। তাই দেখি, এই যে ওয়াও। ওকে, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। ওকে, সো তাহলে বেসিক্যালি তোমরা যে কাজটা করতে পারো, স্টুডেন্ট বুকে যে জিনিসটা লেখা এটা তোমরা ডিরেক্টলি ইউজ করতে পারো, অর আমি যে এক্সপ্লেনেশনটা দিতেছি এখানের মধ্যেও ইউজ করতে পারো, এটা কোনো প্রবলেম না। ওকে, তো তাহলে এমন শেপের হয় বেসিক্যালি আমাদের ডিসপ্লেসমেন্ট ক্যান। ওকে, তো এখন ডিসপ্লেসমেন্ট ক্যান এটা কি পুরাটা ওয়াটার দিয়ে ফিল আপ করা। আচ্ছা, সো এই যে ব্লু কালার যে একটা লাইন ড্র করলাম, দ্যাট ইজ দ্য লেভেল অফ ওয়াটার আপ টু হোয়াট, বিফোর দ্য irregular shaped object is placed inside। তো তাহলে এখানে এটা হলো আমাদের কি ডিসপ্লেসমেন্ট ক্যান ফিল্ড উইথ ওয়াটার, যে আমরা যদি ওয়াটার দিয়ে ফিল আপ করে রাখি, যে এটা যদি ওয়াটার দিয়ে ফিল আপ করি এমন আর কি, যে ডিসপ্লেসমেন্ট ক্যানটা পানি দিয়ে ফিল আপ করা কতটুক পর্যন্ত, এই রিম পর্যন্ত। ওকে, তা এখন কি হবে যখন নাকি আমরা ইরেগুলার শেপড অবজেক্টটাকে, যে আমরা ইরেগুলার শেপড অবজেক্টটাকে একটা থ্রেড দিয়ে আর একটা স্ট্রিং দিয়ে কি করলাম, তাকে আটকায় রেখে তাকে এই ওয়াটারের ভিতরে ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ ওইটা দেখাবো, পুরাটা দেখাবো, এখনই তোমার লিখতে হবে না, ফার্স্টে তুমি ব্যাপারটা বুঝে নাও কি বলতেছি, দেন ওইটা পুরো অ্যান্সারটাই দেখতে পারবা। ঠিক আছে, যে এখানের মধ্যে এই জায়গা থেকে শুরু। সো এখন এখানের মধ্যে কাজটা কি হবে, ভাই পাইপটার মেজারিং নাম সিলিন্ডার, কি ছিল? কোনটার? পাইপ জিনিসটা, এটার নাম কি ছিল? ডিসপ্লেসমেন্ট ক্যান। লেভেল করব আমরা, ডায়াগ্রামটা এখানে, এরপর লেভেল করব। সো এখন এরকম, তো এখন এখানে থেকে কি হবে, কিছু পানি এটার মধ্যে ডিসপ্লেস হয়ে আসবে। ঠিক আছে, কিছু পানি এরকম এটার মধ্যে ডিসপ্লেস হয়ে আসলো, কেন, যে ইরেগুলার শেপড অবজেক্টটাকে এটার ভিতরে সাবমার্জ করলে কি হবে, যে কোনো কিছুকে পানির ভিতরে এরকম চুবাইলে তখন পানি কি করে উপরে উঠে আসে না, কেন, বিকজ যে অবজেক্টটাকে পানির ভিতরে নিয়ে গেছে ওই অবজেক্টের একটা ভলিউম আছে, তো তার নিজের ভলিউম সমান ফ্লুইড সে কি করবে ওখানে থেকে ডিসপ্লেস করে দিবে। তো তাহলে সে এতটুকু ভলিউম অফ ওয়াটার কি করলো, ডিসপ্লেসমেন্ট ক্যানের ভিতরে ছিল ইনিশিয়ালি, সে এখন এই পানিটাকে ডিসপ্লেস করে দিছে। এখন আমরা জিনিসগুলোকে লেবেল করে নেই কোন জিনিসটা কি। তো ফার্স্ট অফ অল এটা হলো আমাদের ডিসপ্লেসমেন্ট ক্যান, এটার ভিতরে পানি, এটা হলো একটা স্ট্রিং অর থ্রেড, এটা হলো আমাদের ইরেগুলার শেপড অবজেক্ট, এন্ড এই জিনিসটা কি মেজারিং সিলিন্ডার, এন্ড এখানে যে পানিটা আসছে এটা কি ডিসপ্লেসড ওয়াটার। তো এখন এইটা হলো মেইনলি আমাদের ফিগারটা কিসের, তো এখানে ফিগারটা কি ইউজিং ডিসপ্লেসমেন্ট ক্যান and measuring cylinder to measure volume of
irregular shaped object. তো তাহলে এরকম ইরেগুলার শেপড অবজেক্টের ভলিউম বের করার জন্য এটা হলো আমাদের প্রসিডিওর। সো আমরা এক্সপ্লেনেশন লিখবো একটা এখন। এক্সপ্লেনেশনটা কি লিখবো? এক্সপ্লেনেশনটা লিখবো সামথিং লাইক দিস, যে কি হবে, immerse the irregular shaped object into the displacement can and collect the displaced water in a measuring cylinder। যে আমরা ফার্স্টে কি করলাম, ইরেগুলার শেপড অবজেক্টটাকে ডিসপ্লেসমেন্ট ক্যানের ভিতরে দিলাম। তো ডিপ লিখলে হয়, সমস্যা নাই, ডিপ, ইমার্জ, সাবমার্জ একই। তো তাহলে immerse the irregular shaped object into the displacement can and collect the displaced water in a measuring cylinder। কেন? বিকজ মেজারিং সিলিন্ডারে কি আছে, এই যে আমাদের যে ডিভিশন গুলো, এই যে মেজারিং সিলিন্ডারের গায়ে এই যে গ্রাজুয়েশন গুলি আছে, গ্রাজুয়েশন গুলি থেকে আমরা কি পাবো পরে, উই ক্যান ডিটারমাইন দা ভলিউম। ওকে, সো তাহলে মেজারিং সিলিন্ডারে কালেক্ট করলাম। এখন প্লেস দা মেজারিং সিলিন্ডার on a flat surface and take reading of the volume of water displaced at eye level from the lower meniscus। এই কাজটা হলো আমাদের কি করার জন্য, প্যারালেক্স এরর অ্যাভয়েড করার জন্য। ঠিক আছে, প্যারালেক্স এরর যেন না হয়, এটা অ্যাভয়েড করার জন্য আমরা কি করতেছি, উই উইল বি প্লেসিং দা মেজারিং সিলিন্ডার। যে আমাদের ডিসপ্লেসড ওয়াটার কালেক্ট করা শেষ, এখন কি করব, মেজারিং সিলিন্ডারটাকে একটা ফ্ল্যাট সারফেসের মধ্যে রেখে দিব। দেন ওয়াটার কি করে, ওয়াটার এরকম একটা লোয়ার একটা মিনিসকাস ফর্ম করে। ঠিক আছে, মিনিসকাস কি জিনিস তোমরা কেমিস্ট্রিতে পড়ছো না, যে ওখানের মধ্যে সেই এরকম একটা কার্ভড একটা সারফেস ক্রিয়েট করে। সো এখন ওই লোয়ার মিনিসকাস থেকে আই লেভেলে রিডিং নিব, তাহলে যেন কি না হয়, এটা দিয়ে কি করতেছি, ইন অর্ডার টু অ্যাভয়েড প্যারালেক্স এরর। সো তাহলে আমরা প্যারালেক্স এরর অ্যাভয়েড করার জন্য এটা করতেছি। কি করতেছি এটা তোমাদেরকে ডায়াগ্রামের মধ্যে দেখাই দেই, তাহলে পরে বুঝতে পারবা। সো দিস ইজ দ্য ফ্ল্যাট সারফেস। এখন আমরা মেজারিং সিলিন্ডারটাকে আঁকি। একদম এই ফ্ল্যাট সারফেসের এখানে মেজারিং সিলিন্ডারটাকে রাখলাম। এই হলো ওয়াটার, সে কি করবে, এরকম একটা কার্ভড একটা সারফেস ক্রিয়েট করবে, এটাকে বলা হয় মিনিসকাস। ঠিক আছে, তো এখন মেজারিং সিলিন্ডারে এরকম কি থাকে, গ্রাজুয়েশন থাকে। গ্রাজুয়েশন মানে কি, রিডিং আর কি, স্কেল। এখন আমরা কি করব, we will take readings from eye level। সো তাহলে আমরা আই লেভেলে লোয়ার মিনিসকাস থেকে রিডিং নিব। ঠিক আছে,
আই লেভেলে লোয়ার মিনিসকাস থেকে রিডিং নিতেছি, তাহলে যেন কি না হয়, প্যারালেক্স এরর না হয়। Taking reading at eye level from lower meniscus। তো তাহলে যেন আমরা কি করতে পারি, প্যারালেক্স এরর অ্যাভয়েড করে ভলিউমের রিডিং নিতে পারি। ওকে, সো তাহলে আমাদের ভলিউম পাওয়া হয়ে গেল, যে এখানের মধ্যে আমাদের বলে দিতে হবে যে the volume of displaced water is the volume of the irregular shaped object। So তাহলে এটা হলো ব্যাপার। তো এখন আমরা ভলিউম জেনে গেলাম, ম্যাস জেনে গেলাম, তো এখন আমরা কি করব, ফাইনালি to calculate the density of the irregular shaped object, density of the irregular shaped object কি করব, use the formula density is equal to mass by volume তো তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা কি করব, ডেনসিটির ভ্যালুটা বের করে ফেলবো ইরেগুলার শেপড অবজেক্টের। সো এটা ছিল আমাদের মেইন এক্সপ্লেনেশন কোশ্চেন নাম্বার 1 এর জন্য। কি করব, ফার্স্টে ইরেগুলার শেপড অবজেক্টের ম্যাসটা বের করব ম্যাস ব্যালেন্স দিয়ে। এখন ভলিউম বের করাটাই হলো মেইন কাজ, যে ভলিউম বের করার জন্য কি করতে হবে, ডিসপ্লেসমেন্ট ক্যান এন্ড মেজারিং সিলিন্ডার নিয়ে কাজ করতে হবে। ডিসপ্লেসমেন্ট ক্যানটাকে কি করব, একদম ওই রিম পর্যন্ত ফিল আপ করে রাখবো, দেন ইরেগুলার শেপড অবজেক্টটাকে ইমার্স করব, দেন যতটুকু ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস হবে এটাকে মেজারিং সিলিন্ডার দিয়ে কালেক্ট করলাম। এখন মেজারিং সিলিন্ডারটাকে একটা ফ্ল্যাট সারফেসে রেখে কি করব, লোয়ার মিনিসকাস থেকে আই লেভেলে রিডিং নিব, তাহলে যেন কি না হয়, প্যারালেক্স এরর না হয়। সো তাহলে এটা করে দেন ভলিউম জেনে গেছি, ম্যাস তো আগেই বের করলাম ম্যাস ব্যালেন্স দিয়ে, ইউজিং দ্য ফর্ম বের করব, উই উইল ডিটারমাইন দ্য ডেনসিটি। ঠিক আছে, সো এটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 1। তো কোয়েশ্চেন নাম্বার 1 হোপফুলি এখানে কারো কোনো কনফিউশন নাই, বিকজ এটা আগে আমাদের করানো হয়েছে। এখন কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে আমরা দেখি। কোয়েশ্চেন নাম্বার 2 তে বলতেছে ফার্স্টে যে ডিফাইন দ্য টার্ম স্পেসিফিক হিট ক্যাপাসিটি। আচ্ছা, এখানে তোমরা স্ক্রিনশট তুলে রাখো ফার্স্টে কোয়েশ্চেনের এই পার্টটুকু, এই জায়গা ফার্স্টে স্ক্রিনশট তুলে নাও। এরপরে এই ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামের এটার পর এখন এক্সপ্লেনেশনের এই পার্ট, দেন নিচে আর অল্প একটু আছে, ওই জায়গাটার স্ক্রিনশট তুলে ফেলো। নাও এইটুকু। সো দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 1। ওকে, সো তাহলে এটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 1 এর পার্ট। এখন কোয়েশ্চেন নাম্বার 2 তে যেটা বলতেছিলাম, ফার্স্টে জিজ্ঞাসা করছে কি, ফার্স্টে বললো স্পেসিফিক হিট ক্যাপাসিটি ডিফাইন করতে, যে হোয়াট ইজ স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তো স্পেসিফিক হিট ক্যাপাসিটি জিনিসটা কি ছিল, ফারিসি মনে আছে, হোয়াট ওয়াজ স্পেসিফিক হিট ক্যাপাসিটি?
না ভাইয়া। আচ্ছা, তো স্পেসিফিক হিট ক্যাপাসিটি জিনিসটা ছিল এরকম যে একটা 1 কেজি অবজেক্টের টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করার জন্য যতটুকু হিট এনার্জি সাপ্লাই করতে হয় ওটাকে আমরা কি বলি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলি। ঠিক আছে, তো এই জিনিসটা ডেফিনেশন লিখে দিচ্ছি, সমস্যা নাই। এটা স্টুডেন্ট বুকেরটাও দেখাবো, এখানেরটাও দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কি লিখলে হয়। তো এখন এখানের মধ্যে কাজটা কি, ফার্স্ট অফ অল specific heat capacity is the amount of heat energy required to raise the temperature of a 1 kg substance by a 1 kg substance at সরি ইন্টারনেট একটু ল্যাগ করছিল, তো এই জিনিসটা এখন আরেকবার বলি। এখন কি তোমরা শুনতে পাচ্ছ? জি ইয়েস ভাইয়া। ভাইয়া। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো যে স্পেসিফিক হিট ক্যাপাসিটির ডেফিনেশনটা কি, যে ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট এনার্জি রিকোয়ার্ড, যে এই হিট এনার্জি দিয়ে কি হবে, একটা 1 কেজি সাবস্টেন্সের টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন ইনক্রিজ করতে যতটুকু হিট এনার্জি দেওয়া লাগে ওইটাকে আমরা কি বলি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ দ্যাট সাবস্টেন্স বলি। প্রত্যেকটা সাবস্টেন্সের জন্য এরকম আলাদা আলাদা তাদের কি আছে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি আছে। যে ওয়াটারের স্পেসিফিক হিট ক্যাপাসিটি হলো 4200 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। এটার মানে কি, যে 1 কেজি পানি তুমি হিট করবা, তো তাহলে 1 কেজি ওয়াটারের টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করার জন্য কত হিট এনার্জি দিতে হবে, 4200 জুল হিট এনার্জি সাপ্লাই করতে হবে। সো এইভাবে করে আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটি জিনিসটাকে ডিফাইন করি। ওকে, সো এটা স্টুডেন্ট বুকে কেমন লেখা আমরা দেখি। যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি আমাদের ডেফিনেশনটা কি, এই যে we define the specific heat capacity SHC of a substance as the amount of energy required to increase the temperature of 1 kilogram of that substance by 1 degree Celsius. The unit of specific heat capacity is joule per kg per degree Celsius. Okay, সো তাহলে সাথে ইউনিটটাও দিয়ে দিতে পারো, যে স্টুডেন্ট বুকের এটাও ডেফিনেশন দিতে পারো, আর আমি যেটা লিখে দিছি ওটাও দিতে পারো, একই কথা দুটোটাই। সো যে কোনো একটা তোমরা স্ক্রিনশট তুলে রাখো, যে এটা হলো আমাদের কোশ্চেন নাম্বার 2 এর ফার্স্ট পার্ট, যে স্পেসিফিক হিট ক্যাপাসিটির যে ডেফিনেশনটা চাইছে ওই জিনিসটা। যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি, একটা 1 কেজি সাবস্টেন্সের টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করার জন্য যতটুকু হিট এনার্জি দেওয়া লাগে ওইটাকে আমরা বলি স্পেসিফিক heat capacity of that substance. Okay, সো তাহলে এইটা গেল ফার্স্ট এর পার্ট। ভাইয়া যদি ম্যাস যদি বেশি থাকে তাহলে কি হিট এনার্জিটাও বেশি লাগবে না? হ্যাঁ, এখানে ব্যাপারটা দেখো সুভা, ব্যাপারটা হলো এরকম যে মনে করো যে আমরা পার 1 কেজিতে আনছি, তাহলে যেন আমরা একটা ফেয়ার একটা কম্পারিজন করতে পারি। যে ব্যাপারটা হলো এরকম, মনে করো সামথিং লাইক অবজেক্টের ম্যাস হলো বেশি, মনে করো 5 কেজি অবজেক্টকে হিট করতে তো অবভিয়াসলি বেশি হিট এনার্জি লাগবে। সো এখন 5 কেজি অবজেক্টকে এত লাগে, সো তাহলে 1 কেজি অবজেক্টের কত হিট এনার্জি লাগে, তো এটার জন্য কি করব, ডিভাইডেড বাই 5 করব না? হ্যাঁ। তো তাহলে ওইভাবে করে আমরা 1 কেজিতে নামাই নিয়ে আসি আর কি। তাহলে যেন আমরা সব এটা এর জন্য স্পেসিফাই করে দিতেছি। তুমি যেটা বলছো ওইটা হলো হিট ক্যাপাসিটি, এই দুইটার মধ্যে হালকা ডিফারেন্স আছে, ওইটা আমরা এখন ডিটেইলে না গেলেও চলবে। এখন আমাদের জাস্ট জানতে হবে কি,
যে ম্যাস বেশি থাকলে পরে আমরা ম্যাসটাকে কি করব 1 কেজিতে নামায় নিয়ে আসবো কিভাবে, যে এক্স অ্যামাউন্ট অফ ম্যাসের জন্য এনার্জি লাগে এত, তো তাহলে 1 কেজি ম্যাসের জন্য এনার্জি কত লাগবে, সো তাহলে ওরকম ইউনিটারি মেথড দিয়ে আমরা 1 কেজিতে কনভার্ট করে নিব আর কি, বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এখানের জন্য আমাদেরকে ক্যালকুলেশনে কি দিছে, an electric kettle rated at 2.5 kilowatt of mass 0.5 kg contains 1.5 kg of water at 20 degree Celsius. আচ্ছা, সো একটা ইলেকট্রিক কেটেল যার পাওয়ার রেটিং হলো 2.5 কিলোওয়াট, সো তাহলে একটা ইলেকট্রিক কেটেল যার পাওয়ার রেটিং হলো 2.5 কিলোওয়াট মানে 1 সেকেন্ডে 2.5 কিলো জুল এনার্জি সাপ্লাই করে, অর 2500 জুল ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করে পার সেকেন্ডে। এখন ওই ইলেকট্রিক কেটেলের নিজের ম্যাস হলো 0.5 কেজি, এন্ড এই কেটেলের ভিতরে আরো পানি আছে, ওইটা হলো 1.5 কেজি। আচ্ছা, এখন বলতেছে the kettle is turned on and the kettle and its contents are heated to 100 degree Celsius. তো কেটেলটা, যে ইলেকট্রিক কেটেলটা চালু করার পরে ইনিশিয়ালি তো কেটেল এন্ড ওয়াটার দোনোটার টেম্পারেচারই 20 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখন টেম্পারেচার কততে নিয়ে গেছে, 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেছে। এখন বলে দিল যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ দ্য মেটাল, যেটা যেটা দিয়ে কেটেলটা বানানো, ওইটার স্পেসিফিক হিট ক্যাপাসিটি হলো 500 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস, আর স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার হলো 4200, যেটা একটু আগে এক্সাম্পলে বলতেছিলাম যে ওয়াটারের স্পেসিফিক হিট ক্যাপাসিটি হলো 4200 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। এখন বলতেছে টোটাল অ্যামাউন্ট অফ হিট এনার্জি কতটুকু লাগবে, তো আমরা একটু ক্যালকুলেশনটা করে দেখাই, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে যে অ্যাকচুয়ালি এ নাম্বারটা কিভাবে করব। ওকে, সো লেটস গো টু দ্য ক্যালকুলেশন। সো কোশ্চেন নাম্বার 2 এর এ, এখন এ নাম্বারে কি চাইছে, টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি। টোটাল এনার্জি is equal to energy needed to heat the kettle plus energy needed to heat the water, তাই না? কেটেলটাও তো হিট আপ হচ্ছে, ওয়াটারটাও হিট আপ হচ্ছে। হ্যাঁ সুভা বলো। ভাইয়া যে স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা দেওয়া, এটা কি মানে এত এত রিচ করলে কি টেম্পারেচার বাড়বে? হ্যাঁ, যে তোমার এই কেটেলের যে মেটাল, এইটার জন্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি কত বলছে, 500 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। তো তার মানে কি, যে এই মেটালটার টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য কত হিট এনার্জি দিতে হবে, 500 জুল হিট এনার্জি দিতে হবে, ঠিক আছে, এমন টাইপের। আচ্ছা, ওকে, সো এখন আমাদের স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এনার্জি, ম্যাস আর টেম্পারেচার রিলেটেড একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি, এটা হলো ফর্মুলা, যে এনার্জি ইজ ইকুয়াল টু কি, এনার্জি ইজ ইকুয়াল টু মাস অফ দ্য ইন্টারনেট এমন করতেছে কেন। আচ্ছা, সো তাহলে যেটা বলতেছিলাম যে ফর্মুলাটা কি, এনার্জি ডেল্টা কিউ বা ডেল্টা ই যে কোনো একটা দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, ইজ ইকুয়াল টু মাস ইনটু সি, সি হলো স্পেসিফিক হিট ক্যাপাসিটির সিম্বল, ইনটু ডেল্টা থেটা। তো ডেল্টা থেটা দিয়ে আমরা বুঝাই যে চেঞ্জ ইন টেম্পারেচার, আর ডেল্টা টি দিয়ে আমরা বুঝাই চেঞ্জ ইন টেম্পারেচার, যে কোনো একটা ইউজ করতে পারো, কোনো প্রবলেম নাই। তো তাহলে আমাদের এনার্জির ফর্মুলাটা কি, এনার্জি রিকোয়ার্ড টু হিট সামথিং, যে হিট এনার্জি ইজ ইকুয়াল টু কি, মাস into specific heat capacity into change in temperature. ওকে, সো তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করব টু ডিটারমাইন দ্য এনার্জি রিকোয়ার্ড। সো তাহলে ফার্স্টে কেটেলের জন্য মাস অফ কেটেল
into specific heat capacity of kettle into change in temperature of the kettle। ঠিক আছে, ছোট করে কে দিতেছি মানে কি, যে এটা হলো কেটেলের জন্য, আর এখানে প্লাস mass of water into specific heat capacity of water into change in temperature of water, যে ওয়াটারের টেম্পারেচারে যতটুকু চেঞ্জ আসতেছে এই জিনিসটা। ঠিক আছে, এতটুকু নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে, তো তাহলে টোটাল এনার্জি নিডেড ইজ ইকুয়াল টু হিট এনার্জি লাগতেছে। এখন এখানের মধ্যে দেখো কেটেলের ম্যাস কত, 0.5 কেজি। স্পেসিফিক হিট ক্যাপাসিটি কত কেটেলের ম্যাটেরিয়ালের সুভা? 500। 500, ভেরি গুড। আর টেম্পারেচার কতটুকু চেঞ্জ হয়েছে দেখো তো? ফাইনালি হয়েছে 100, ইনিশিয়ালি ছিল 20, তো তাহলে 80, ভেরি গুড। তো এখন এখানে ওয়াটারের ম্যাস কত? 1.5 কেজি, তাই না? হ্যাঁ। ওয়াটারের স্পেসিফিক হিট ক্যাপাসিটি হলো 4200, আর চেঞ্জ ইন টেম্পারেচার সেম, এইটা, তাই তো? ভাইয়া 20°C যেটা কি প্রথমেই ছিল? হ্যাঁ, ইনিশিয়ালি 20°C ছিল, যে কোশ্চেনে বলে দিছে দেখো, ওকে ভাইয়া। যে ইনিশিয়ালি কেটেলের ভিতরে যে ওয়াটার ছিল ওটা হলো 20°C, সো কেটেল আর ওয়াটারের ইনিশিয়াল টেম্পারেচার কত? 20। ফাইনালি এটাকে হিট করে কেটেল আর তার ভিতরে কন্টেন্টস তাদেরকে হিট করে ফাইনাল টেম্পারেচার কত রিচ করা হয়েছে? 100°C। তো তাহলে চেঞ্জ ইন টেম্পারেচার কত হলো? 100 - 20 which is 80°C। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ওকে, তো তাহলে এখন এই জিনিসটা ক্যালকুলেটরে বসাই দিলে হ্যাঁ। we can, হ্যাঁ বলো। ওই ছোট কেটার মানে কি ছিল ভুলে গেছি। কেটেল বোঝানোর জন্য এম আহ, সাবস্ক্রিপ্ট কে যে ম্যাস অফ আচ্ছা, কেটেল, ঠিক আছে, ঠিক সি আছে। সাবস্ক্রিপ্ট কে হলো স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ দা কেটেল, ডেল্টা টি সাবস্ক্রিপ্ট কে হলো কেটেলের চেঞ্জ ইন টেম্পারেচার, এরকম। আর ওখানে ডাব্লিউ দিয়ে হলো ওয়াটারের জন্য। ঠিক আছে, সো কেটেলের জন্য এখানে এনার্জির ভ্যালুটা কত আসে? 20,000। আর ওয়াটারের জন্য কত আসে? 500, 4000। সো তাহলে এই দুইটা যদি আমরা প্লাস করে ফেলি তো তাহলে কত হয়? 524,000 জুল। সো তাহলে টোটাল এনার্জি কত লাগবে ইন অর্ডার টু হিট দ্য কেটেল এন্ড ওয়াটার টু 100°C? আমাদের এত হিট এনার্জি লাগবে। ঠিক আছে, হ্যাঁ বলো। সরি, সি এর মানেটা কি ছিল আবার বলবা? সি হলো স্পেসিফিক হিট ক্যাপাসিটির সিম্বল। সরি। আচ্ছা, সো তাহলে এটা হলো হ্যাঁ, আবার আমাদের, একটু বুঝতে পারি তো। হ্যাঁ বলতেছি, এখানের মধ্যে কাজটা কি দেখো। সরি, আচ্ছা, সো যে জিনিসটা এখানের মধ্যে বলতেছিলাম যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি জিনিস, ফার্স্টে ডেফিনেশন চাইছে, ওই জিনিসটা দিলাম। এখন আমাদেরকে বলল যে আচ্ছা, তো এখন এখানের মধ্যে কি জিনিস, টোটাল এনার্জি কতটুকু লাগবে এটা বের করতে বলছে। তো এখন আমরা এনার্জির ফর্মুলাটা দেখে আসছি। এনার্জির ফর্মুলাটা কি ছিল? এনার্জির ফর্মুলা এখানের মধ্যে ছিল যে ম্যাস ইনটু স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইনটু চেঞ্জ ইন টেম্পারেচার। ঠিক আছে, ম্যাস ইনটু স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইনটু চেঞ্জ ইন টেম্পারেচার, এটা ছিল আমাদের ফর্মুলা। তো এখন এই যে স্টুডেন্ট বুকের এই ফর্মুলাটা আমরা ইউজ করছি আর কি। ওকে, তো mass into specific heat capacity into change in temperature, এই ফর্মুলাটা ইউজ করছি ইন অর্ডার টু ডিটারমাইন এনার্জি। কিভাবে এই জিনিসটা আমরা দেখতেছি, এটা অ্যাকচুয়ালি তোমাদের এক্সাম্পল কোশ্চেন থেকে নিছে। না, এখানে তোমাদের
এই যে এন্ড অফ ইউনিট কোয়েশ্চেনটা থেকে এখানের মধ্যে নিছে, বুঝছো? যে তোমাদের স্টুডেন্ট বুকেরই একটা কোয়েশ্চেন ছিল এখানে থেকে নিছে তারা। যে কি বের করতে বলছে? একটা ইলেকট্রিক কেটেল যার পাওয়ার রেটিং হলো 2.5 কিলোওয়াট, যার মাস হলো 0.5 কেজি, তার ভিতরে 1.5 কেজি ওয়াটার আছে। টেম্পারেচার কত? ইনিশিয়ালি 20 ডিগ্রি সেলসিয়াস। তো এখন এই 20 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারের টেম্পারেচার আমরা কি করব? কেটেল এন্ড ওয়াটার তাদের ইনিশিয়াল টেম্পারেচার আছে কত তাসিন? 20, তাই তো? সো এখন তাদেরকে হিট Yes, করে sir. আমরা কত টেম্পারেচারে নিব? 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে নিব। তো বলতেছে the kettle is turned on and the kettle and its contents are heated to what? 100 ডিগ্রি সেলসিয়াস। সো এখন বললো specific heat capacity of the metal of which the kettle is made up of is 500 joule per kg per degree Celsius and specific heat capacity of water হলো এত। তো জিজ্ঞাসা করছে কি ক্যালকুলেট দ্য টোটাল অ্যামাউন্ট অফ হিট এনার্জি নিডেড। তো হিট এনার্জি টোটাল কতটুকু লাগবে? কেটেলকে হিট করতে যতটুকু দেওয়া লাগবে এন্ড ওয়াটারকে হিট করতে যতটুকু দেওয়া লাগবে, এই দুটার সামেশন, তাই তো? Yes, sir. সো তাহলে এখানে কেটেলকে হিট করতে কতটুকু এনার্জি লাগবে? mass of kettle into specific heat capacity of kettle into change in temperature of kettle. তো তাহলে mass of kettle হলো 0.5 কেজি, specific heat capacity of kettle হলো 500, আর change in temperature কত? 100 minus 20, যে 100 হলো ফাইনাল টেম্পারেচার, 20 হলো ইনিশিয়াল টেম্পারেচার। তো তাহলে চেঞ্জ ইন টেম্পারেচার কত হয়? 80। তো তাহলে কেটেলের জন্য কত আসে? 20,000 জুল। 20,000. আর ওয়াটারের জন্য কি? ওয়াটারের মাস কত? 1.5 কেজি। স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার কত? 4200 জুল। আর চেঞ্জ ইন টেম্পারেচার অফ ওয়াটার কত? 80 ডিগ্রি সেলসিয়াস, যে 100 মাইনাস 20। সো তাহলে এটা করলে পরে কত আছে? 500 4000। সো এখন এই দুটা প্লাস করলে কত? 524,000 জুল। বুঝতে পারছো? Yes, sir. ওকে। তো এর পরের কোশ্চেনটা এখান থেকে আমরা দেখতে পারি যে বি নাম্বারে কি বলছে, যে হাউ লং মাস্ট দ্য কেটল বি সুইচড অন to heat the kettle and water to 100 degree Celsius. Give your answer in minutes to two significant figures. এটাই তো মনে হয় কোশ্চেনে দিছে নাকি? হ্যাঁ, একদম এক্স্যাক্টলি এই জিনিসটাই তুলে দিছে। যে কি জিনিস? যে কেটেলটাকে তো আমরা হিট করে এখন 100 ডিগ্রি সেলসিয়াসে নিব, টোটাল এনার্জি কত লাগে? টোটাল এনার্জি আমরা বের করলাম কত? 524,000 জুল এনার্জি লাগবে। এখন আমরা ক্যালকুলেশনটা নোটপ্যাডে এখানে প্রথমে দেখাই ডিটেইলে, বিকজ নোটপ্যাডের এই জিনিসগুলো তোমাদের লিখতে হবে ইভেন্চুয়ালি। সো এখানের মধ্যে এটা কি? বি নাম্বার। আমরা কি জানি? পাওয়ারের ফর্মুলা কি? পাওয়ার জিনিসটা কি ছিল? এনার্জি ট্রান্সফার ডিভাইডেড বাই টাইম না? হ্যাঁ ভাইয়া। পাওয়ার ছিল রেট অফ এনার্জি ট্রান্সফার। সো তাহলে টাইম বের করতে বলছে। সো টাইম ইজ ইকুয়াল টু কি হবে? এনার্জি ডিভাইডেড বাই পাওয়ার, তাই তো? জি। তো তাহলে এনার্জি ডিভাইডেড বাই পাওয়ার। সো এখন এখানে এনার্জির ভ্যালুটা কত? টোটাল এনার্জি আমরা কত বের করলাম? 524,000 জুল। আর পাওয়ার আমাদের কত দিয়ে দিছে কোশ্চেনে? 2.5 কিলোওয়াট। তো কিলো মানে কি? 1000। সো তাহলে কিলো থেকে ওয়াটে কনভার্ট করার জন্য কি করব? মাল্টিপ্লাই বাই 1000 করব, তাই তো? সো আমাদের পাওয়ার কত বলে দিছে? 2.5 কিলোওয়াট 2.5। বলে দিছিল না? সো তাহলে এখানে কি করলাম? 2.5 এর সাথে 1000 মাল্টিপ্লাই করে কিলোওয়াট থেকে ওয়াটে কনভার্ট করলাম। সো এখন এখানে থেকে আমাদের টাইমের ভ্যালুটা আসবে। এখানে আমাদের টাইমের ভ্যালুটা কত আসে? 524,000 ডিভাইডেড বাই 2.5 ইনটু 1000। সো এটা থেকে আসে 209.6 সেকেন্ডস। তো এখন আমাদেরকে তো সেকেন্ডে অ্যানসার দিতে বলে না, আমাদের বলছে মিনিটে অ্যানসার দিতে। সো তাহলে সেকেন্ড থেকে মিনিটে নেওয়ার জন্য কি করতে হবে? সেকেন্ড থেকে মিনিটে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 60, দ্যাট ইজ 209.6 ডিভাইডেড বাই 60 মিনিটস। সো তাহলে এটা করলে কত হয়? 3.4933। এটা কন্টিনিউ হইতে থাকে এত মিনিট। কিন্তু এটা লিখলে হবে?
আমাদেরকে কত সিগনিফিকেন্ট ফিগারে অ্যান্সার দিতে বলছে সুভা? 2 significant figures, Two so this will significant be figures. 3.5 minutes, তাই না? হ্যাঁ ভাইয়া। So this will be the answer. যে কত টাইম লাগবে? 3.5 মিনিট লাগবে এই কেটেল আর ওয়াটারের টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিয়ে যাইতে। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ওকে, কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? নো ভাই। ভাইয়া কোশ্চেন আছে। হ্যাঁ বলো। ওয়াটার তো লিটারে ক্যালকুলেট করে না, তাহলে এখানে কেজিতে করছে কেন? ওয়াটার তো লিটার তো ওয়াটারের ভলিউম, ম্যাস তো কেজিতেই করে। 1 লিটার তো 1 কেজি। ঠিক আছে, আর 1 লিটার ইকুইভ্যালেন্ট টু 1 কেজি। সেজন্য ওয়াটারের ডেনসিটি হলো যে ওরকম, তো এর জন্য ভলিউম থেকে ম্যাসে কনভার্ট করলে পরে ইভেন্চুয়ালি 1 লিটার মানে 1 কেজি হয়। আচ্ছা ভাই, এটা কি কোইন্সিডেন্স ছিল নাকি 1 কেজি করেই বানাইছে লিটারকে? ওটা ওরকম করে না, ওটা অমনে হইছে আর কি, যে ইউনিট অমনে করেই তারা পরে কনভার্ট করে দেখছে এইভাবে মিলে যায়। ঠিক আছে ফারিসি, বুঝতে পারছো? ইয়েস ভাইয়া। ওকে, সো তাহলে এইটা হলো আমাদের টাইম রিকোয়ার্ড ইন অর্ডার টু হিট দ্য কেটেল এন্ড ইটস কন্টেন্টস টু 100 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, এটা হলো আমাদের টাইমের ভ্যালু হইলো। ভালো, এখন ব্যাপারটা দেখো, আমরা যে এই যে কেটেলটাকে যে হিট করতেছি, আমরা তো এখানে অ্যাজিউম করতেছি কি হিটার যে হিটটা দিচ্ছে পুরো হিটটাই কেটেল আর ওয়াটার পাবে, কিন্তু ব্যাপারটা কি আসলে এমন হয়? না ভাইয়া। না। সারাউন্ডিং আমাদের হিট এনার্জি লস হবে না? হ্যাঁ ভাইয়া। তো তাহলে ভাইয়া। সারাউন্ডিং এ তো আমাদের হিট এনার্জি লস হয়ে যায়। সো তাহলে আমরা যে টাইমটা বের করছি শ্রাবণ, আমরা যে টাইমটা বের করছি এই টাইমটা কি, যে যদি কোন রকমের এনার্জি সারাউন্ডিং এ লস না হয় তাইলে পরে কতক্ষণ লাগবে? 3.5 মিনিট লাগবে এই কেটেল তার কন্টেন্টস এর টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস রিচ করতে। কিন্তু ইন রিয়েলিটি আমরা যখন নাকি হিট করব অনেক এনার্জি কি হবে, সারাউন্ডিং এ লস হয়ে যাবে। সো তাহলে এই 100 ডিগ্রি সেলসিয়াস রিচ করতে বেশি সময় লাগবে নাকি কম সময় লাগবে? বেশি বেশি সময় বেশি লাগবে। সময় লাগবে। ভেরি গুড। সো তাহলে এইটা হবে আমাদের সি নাম্বারের অ্যানসার, যে সি নাম্বারে এই কোশ্চেনটা যে করছে যে in practice it will take longer than this to boil the water in the kettle, explain why. So তাহলে এটার অ্যানসারটা কেমন, এটার অ্যানসারটা দেখে নাও। অ্যানসারটা এই যে সলিড লিকুইডস এন্ড গ্যাসেস এর লাস্টেরটা, যে এখানের মধ্যে কাজটা কি, যে কেটেলটা যে ওয়াটারকে হিট করতেছে, যে the kettle does not heat the water uniformly, so some water will not heat or boil as quickly as the rest. যে আমাদের হিটটা তো ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয় না, ঠিক আছে? তো হিটটা তো ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয় না, সো তাহলে এটার জন্য কি হয়, এটার জন্য আমাদের সব ওয়াটার একই সাথে যে 3.5 মিনিটে তারা বয়েল করবে না, কিছু ওয়াটার তাড়াতাড়ি বয়েল করবে, কিছু ওয়াটার কি করবে, দেরি করে বয়েল করবে। সো তাহলে এই অ্যানসারটা সবাই একটু লিখে নাও, যে এটা হলো কোশ্চেন নাম্বার 2C এর অ্যানসার, যে the kettle does not heat the water uniformly, so some water will not heat or boil as quickly as the rest. আচ্ছা তাশফিক একটা কোশ্চেন করছে দিস মাস। আচ্ছা ভাইয়া, এটা কোশ্চেনে কিসের সাথে কিসের কম্পেয়ার করলো বুঝলাম না। এখানে কোশ্চেনে কিসের সাথে কিসের কম্পেয়ার করছে ব্যাপারটা দেখো, যে কোশ্চেনে বলছে যে ইন রিয়েলিটি, যে তুমি যে ক্যালকুলেশন করলে না বি নাম্বারে, যে কতক্ষণ সময় লাগবে যেন ওয়াটারের টেম্পারেচারটা 100 ডিগ্রি সেলসিয়াস হয়। 100 ডিগ্রি সেলসিয়াস কি ওয়াটারের বয়লিং টেম্পারেচার না সুভা? সো তাহলে হ্যাঁ। ওয়াটারকে বয়েল করতে কতক্ষণ সময় লাগবে তোমাকে এটা বের করতে বলছিল বি নাম্বারে, তো তুমি এটা বের করলা 3.5 মিনিট লাগবে। আচ্ছা, কিন্তু বলতেছে ইন প্র্যাকটিস ইট উইল টেক লঙ্গার দ্যান দিস টু বয়েল দ্য ওয়াটার ইন দ্য কেটেল, যে ইন রিয়েলিটি ওয়াটারকে হিট করতে এর থেকে বেশি হিট এনার্জি দিতে হয় বা বেশিক্ষণ সময় লাগে। কেন বেশিক্ষণ সময় লাগে এটা জিজ্ঞাসা করছে। তো তাহলে এখানের মধ্যে বেশিক্ষণ সময় কেন লাগে এটা আমরা কিভাবে বলবো? বেশিক্ষণ সময় লাগে তাছাড়া বিকজ, ভাইয়া হ্যাঁ বলো। এনার্জি ওয়েস্ট হয় না? হ্যাঁ এনার্জি ওয়েস্ট হয়। এটা কি লিখতে হবে না? ওই তো এটা লিখলেও পাবা, এখানের মধ্যে যে জাস্ট
ওদের অ্যান্সারে জাস্ট যেটা লেখা আছে অতটুকুই না, এখানের মধ্যে আমি লিখে দিতেছি, তোমাদের নোটপ্যাডে যেটা লিখে দিব ওইটা তোমরা মেইনলি অ্যাসাইনমেন্টে লিখবা। ওকে, তো তাহলে এখানের জন্য আমরা জিনিসটা দেখি যে অ্যাকচুয়ালি তোমাদের কোন অ্যান্সারটা লিখলে পরে হবে। যে ফার্স্ট অফ অল সি নাম্বার, the kettle does not heat the water uniformly, so some water will boil quickly than the rest. কিন্তু এটার সাথে আমাদের আবার কি বলতে হবে, আমাদের এখানের মধ্যে বলতে হবে যে হিট এনার্জি is lost to the surroundings by the water, so it will take longer for them to boil than the value calculated in B. ঠিক আছে? আচ্ছা ভাই, যেই স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা আরেকবার দেখাও। হ্যাঁ ভাইয়া, বলো। এই যে আমরা যে কেটেলে ঠিকভাবে ওয়াটারটা ইউনিফর্মলি হিট হয় না, এটা কি উপরেরটা বেশি হিট হয়, মানে উপরেরটা কুল ডাউন করে আর নিচেরটা বেশি হিটেড থাকে, নাকি সারফেসের এক জায়গায় বেশি হিটেড থাকে আবার অন্য জায়গায় কম হিটেড এখানে থাকে? ওয়াটারটা দেখো, ওয়াটার কি ভালো কন্ডাক্টর নাকি খারাপ কন্ডাক্টর বলো তো হিটের? ভালো। ওয়াটার তো ভালো কন্ডাক্টর না। ওয়াটার তো হিট এত ভালো মতো কন্ডাক্ট করতে পারে না দেখেই কন্ডাকশনের থ্রুতে ওয়াটারের হিট এনার্জি ট্রান্সফার কম হয়। ওয়াটারের মেইন হিট এনার্জি ট্রান্সফারটা কিভাবে হয়? থ্রু কনভেকশন। ঠিক আছে, কনভেকশনের থ্রুতে ওয়াটারের হিট ট্রান্সফারটা হয়। সো এখন এই যে ওয়াটারটা যে কনভেকশন আর কারেন্ট দিয়ে সে যেরকম মুভ করবে, যে নিচের ওয়াটারটা হিট আপ হবে, লেস ডেন্স হয়ে উপরে যাবে, উপরে যে সে কি হবে সারফেসের কাছে যায় তখন সে একটু ঠান্ডা হবে, দেন আবার ওটা নিচে নামবে। তো এইভাবে যে সার্কুলেশনটা যে হয়, তো তাহলে এখানের মধ্যেই তো বোঝা যাইতেছে যে নিচের পানিগুলা আগে হিট আপ হয়, উপরের পানিগুলা কি হবে দেরিতে হিট আপ হবে। সো তাহলে এখানে কি হয়, একটা আনইভেন একটা ডিস্ট্রিবিউশন হয় হিটের। যে নাকি হিট সোর্সের কাছে থাকবে তার টেম্পারেচার হবে বেশি, যে হিট সোর্সের থেকে দূরে থাকবে তার টেম্পারেচার হবে কম, এমন না ব্যাপারটা? সো তাহলে এমন যদি হয়, সো Yes, তাহলে sir. হোয়াট উইল হ্যাপেন? সো তাহলে এরকম হইলে পরে the temperature of the water will not rise uniformly. তো এর জন্য বয়েল করতে তার কি লাগবে, বেশি সময় লাগবে। বুঝতে পারছো? জি ভাইয়া। তো এইটা হলো মেইন কাজ। এখন স্পেসিফিক হিট ক্যাপাসিটি কোন জিনিসটা? ওয়াসি হ্যাঁ ভাই, এটা একটু দেখবো। হ্যাঁ ওই তো এখানে এখন স্ক্রিনশট তুলে রাখো এটা। এখানে ফার্স্ট এই পার্টটুকু কোশ্চেন নাম্বার 2 এর। ওকে, সো এখন এটা স্ক্রিনশট তোলা হইলে এখন এইটা ভাইয়া স্পেসিফিক হিট ক্যাপাসিটি স্পেসিফিক হিট ক্যাপাসিটি খালি মানে টেম্পারেচার বাড়ানোর সময় হয় নাকি, মানে কমতে পারে না কমতে টেম্পারেচার? সময় একই জিনিস, যে চেঞ্জ 1 ডিগ্রি সেলসিয়াসের চেঞ্জ আনতে যতটুকু হিট এনার্জি গেইন করতে হবে বা লুজ করতে হবে, এমন টাইপের ব্যাপার। বুঝছো? 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ার জন্য হিট এনার্জি দিতে হবে, 1 ডিগ্রি সেলসিয়াস এনার্জি কমানোর জন্য
হিট এনার্জি লুজ করতে হবে, এমন টাইপের। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এই জায়গার স্ক্রিনশট তোলা হয়েছে তোমাদের? ওকে, এরপরে এই পার্ট। ভাইয়া ওয়েট, ফোন হ্যাং করছে, একটু ফিরে নিয়ে যাও। এটা তুলছিলা? ম্যাডাম এরপরে এটা। এরপরে এটা। হয়েছে? জি ভাইয়া। ওকে, তো এরপর আমরা দেখি কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 3 তে বলছে স্টেট প্রেসার ল, draw graph to show how the pressure of a fixed mass of gas at fixed volume varies with temperature in degree Celsius. Label absolute zero on the graph. Define the term absolute zero. আচ্ছা, তো এখন 3A এই পার্টটা অ্যাকচুয়ালি তোমাদের কভার করা হয় নাই। তো এখন এইখানের জন্য আমাদের ফার্স্ট অফ অল প্রেসার ল যে জিনিসটা, যে প্রেসার লটা কি বলে, প্রেসার ল অ্যাকচুয়ালি একটা লোকের সাথে নাইনসাফি করে এটার নাম দেওয়া হয়েছে। প্রেসার ল যে লোকটা বের করছে তার নামটা একটু উইয়ার্ড ছিল। হ্যাঁ, তার নাম ছিল এইটা। তো এখন নরমালি তো সায়েন্টিস্টদের নামে তাদের ল গুলা আচ্ছা, দেওয়া এটা হয় না, কি তো এখন উচ্চারণ? গেজ ল নাম দিলে পরে কেমন কেমন লাগে। ভাই এটার কি উচ্চারণ? উচ্চারণ কি? লুসেক? লুসাক, এর আগেরটা কি? গে। সো এখন গেজ ল নাম দিতে তাদের কাছে একটু কেমন কেমন লাগতেছিল সায়েন্টিফিক কমিউনিটির, তো এর জন্য তারা গেজ ল নাম না দিয়ে তারা কি নাম দিছে, প্রেসার ল নাম দিছে। বুঝছো? সো নাম এরকম উইয়ার্ড ছিল দেখে লোকটার নামে ল দেয় নাই, এই নামে ল দিছে। সো প্রেসার ল অ্যাকচুয়ালি কি বলে, for a fixed mass of gas with fixed volume, the pressure is directly proportional to temperature in Kelvin। যে এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে কাজটা হলো যে আচ্ছা, ওই তো সে নিজে চাইলে নিজের নামটা পাল্টায় নিতে পারতো, বুঝছো তাশফিক, যে আকিকার সময় কান্নাকাটি করতে, এইসব কি নাম রাখছো, আমার নাম বদলাই দাও এমন। তো এখন লোকটা তার নামের জন্য এদিকে মারা খেয়ে গেছে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে একটা গ্যাস যার ম্যাস আর ভলিউম কি থাকবে, ফিক্স থাকবে। সো ম্যাস এন্ড ভলিউম যদি ফিক্স থাকে তখন কি হয়, কোন একটা কিছুর এইভাবে জেনারেলি চিন্তা করো যে একটা ফিক্সড একটা কন্টেইনারের মধ্যে তুমি গ্যাস রাখছো। ওকে, এটা এখনই বুঝাই দেই যে অ্যাকচুয়ালি তোমাদের যে জিনিসটা এখনো পড়ানো হয় না, এটা আমি ভিডিও দিয়ে দিব।
সো এখন এখানের মধ্যে কাজটা কি, যে একটা ফিক্সড একটা কন্টেইনারের মধ্যে মনে করো গ্যাস আছে, হ্যাঁ, এখন এই গ্যাসটাকে তুমি হিট আপ করবা। এখন যে কোনো কিছুকে হিট আপ করলে সে কি করে, কাইনেটিক এনার্জি গেইন করে না বলো তো সুভা? হ্যাঁ ভাইয়া। তো তাহলে কাইনেটিক এনার্জি গেইন করলে সে কি করবে, আরো তাড়াতাড়ি মুভ করবে না? হ্যাঁ একটা কন্টেইনারের মধ্যে তুমি গ্যাস ট্র্যাপ করে রাখছো, এখন এই কন্টেইনারের ভলিউম বাড়বে না, কন্টেইনারের ভিতরে যে ম্যাস ছিল এই ম্যাস গুলো ফিক্সড। এখন যত তুমি হিট করতেছো তত কি হবে, the gas particles will gain kinetic energy and they will collide with the container wall more often, তাই তো? হ্যাঁ আর কন্টেইনার ওয়ালের সাথে বেশি বেশি কোলেক্ট করবে, সো যত বেশি কলিশন হবে তত কি হবে, টেম্পারেচার বাড়বে নাকি কম, কি বলে, যত বেশি কলিশন হবে প্রেসার বাড়বে নাকি কমবে? বাড়বে। বাড়বে। সো তাহলে যত টেম্পারেচার বাড়াচ্ছি তত কি হইতেছে, যত টেম্পারেচার বাড়াইতেছি তত প্রেসার বাড়তেছে। সো তাহলে এটা হলো কাহিনী, কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল, হ্যাঁ, ডিরেক্টলি প্রপোর্শনাল জিনিসটা তোমাদের ইহাব খোলা থাকতে সময় একটা ব্যাপার আমি ক্লিয়ার করে রাখছিলাম যে in order for two variables to be directly proportional with one another কি কি হইতে হবে, তাদের দুইজনের গ্রাফ একটা স্ট্রেট লাইন হওয়া লাগবে এন্ড গ্রাফটা কি কি করা লাগবে, অরিজিন দিয়ে পাস করতে হবে, তাই না? পাস করতে হবে, হ্যাঁ। ভেরিয়েবলকে যদি ডিরেক্টলি প্রপোর্শনাল হইতে হয় কি হইতে হবে, The line must be straight. আচ্ছা এই লটা মানে ল এর যে গ্রাফটা আর এই ল যে বানাইছে তার নামটা পুরো কন্ট্রাডিক্টিং, মানে লাইনটা হবে স্ট্রেট আর তার নামটা হইলো আচ্ছা, so এখানের মধ্যে আমাদের কাজটা কি হবে, লেটস সি। আর ভাই আমার অরিজিনাল কোশ্চেনটা তো অ্যানসার করলাম না। এখানের মধ্যে যেই রুম হিটার, এখানে তোমার ব্যাপারটা দেখো, তোমার রুম হিটারের ওখানে হিট এনার্জি ট্রান্সফার হইতে সময়, ঠিক আছে, যে হিটারদেরকে তুমি এখন বলতেছো যে হিটারের লস, যে অন্য ফর্মে যে এনার্জি যে ওয়েস্ট হয়, এখন হিটার ওখানের মধ্যে যদি তোমার এরকম সাউন্ড প্রডিউস করে, ঠিক আছে, সো তাইলে পরে ওখানের মধ্যে ওইটা তো আমাদের লস্ট একটা এনার্জি, যে ওইটা তো আমরা চাইতেছি না, তাই না? যে এখানের মধ্যে হিটার যখন নাকি কি করবে, সাউন্ড এনার্জি প্রডিউস করবে, এটা তো আমাদের ওয়েস্টেড এনার্জির মধ্যেই পড়বে নাকি? প্লাস তার যে ওয়্যারের ভিতরে যে হিট এনার্জি গুলি প্রডিউস হবে, ওয়্যারের মধ্যে যে হিট এনার্জি গুলি আসবে ওগুলোর মধ্যেও কি হবে, ওগুলোর মধ্যে আমাদের রুম হিটের জন্য মেইন কাজে আসবে না, এটা কি ওয়্যারটা ওখানের মধ্যে হিট আপ হচ্ছে, সো তাহলে ওগুলো আমাদের ওয়েস্টেড এনার্জি হিসেবে আমরা ট্রিট করব, বুঝতে পারছো? জি ভাই। তো তাহলে এখানের মধ্যে যেটা বলতেছিলাম, তো ওয়াই অ্যাক্সিসে হলো প্রেসার, ইউনিট হলো প্যাসকেল, আর এক্স অ্যাক্সিসে হলো টেম্পারেচার, যে ডিগ্রি সেলসিয়াসে টেম্পারেচার দিয়ে আঁকতে বলছে। এখন গ্রাফটা কেমন হয়, গ্রাফটা হবে এরকম, এখানের মধ্যে দেখো কাজটা কি, যে নরমালি এটা তো লজিক ওয়াইজ আমরা দেখেই আসলাম যে কোন একটা গ্যাসের জন্য আর কোন একটা সাবস্টেন্সের জন্য যত তার টেম্পারেচার বাড়াবো তার প্রেসার বাড়বে, এটা নরমালি বোঝা যায়। কিন্তু টেম্পারেচার বাড়াইলে যদি প্রেসার বাড়ে, তো তাহলে টেম্পারেচার কমাইলে প্রেসার কমা উচিত নাকি? তো টেম্পারেচার যত বাড়াইতেছি প্রেসার তত বাড়তেছে, সো তাহলে টেম্পারেচার যত কমাবো প্রেসার তত কমবে। তো তাহলে টেম্পারেচার কমাইতে 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 এমন একটা টেম্পারেচার আসা যায়, যেই টেম্পারেচারে কি, এমন একটা টেম্পারেচার আসা যায় যেখানে যায় কি হবে না, কোন রকমের পার্টিকেলের মুভমেন্টই থাকবে না, যে অল টাইপ অফ মুভমেন্ট অফ পার্টিকেল, যে যত টেম্পারেচার বাড়াবো, সলিড হয়ে গেলে তো প্রেসার নাই। সলিড হয়ে গেলে প্রেসার নাই। প্রেসার, আচ্ছা ভাইয়া তাহলে ভ্যাকিউমে কি প্রেসার নেগেটিভ হয়? ভ্যাকিউমে প্রেসার ওখানের মধ্যে বেসিক্যালি তোমার কি বলে, তোমার প্রেসার এক্সার্ট করার জন্য কি লাগবে, কোন একটা সারফেস লাগবে যার উপরে তুমি প্রেসারটা এক্সার্ট করবে। এখন এখানে আমাদের অ্যাবসলিউট জিরোর থিওরিটা হলো এরকম, যে আমরা টেম্পারেচার যত কমাইতে থাকবো ওই ম্যাটেরিয়ালের মুভমেন্ট তত কমতে থাকে, আর ভাইব্রেশন তত কমতে থাকে, কমতে 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 এক সময় উইয়ার্ড একটা জিনিস এখানে সাজেস্ট করে যে ম্যাটেরিয়ালটা ভ্যানিশ হয়ে যাবে।
কিন্তু অ্যাকচুয়ালি তো ম্যাটেরিয়ালটা ভ্যানিশ হয় না, যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে কি ম্যাটেরিয়ালটা নাই হয়ে যায়, ওটার ভলিউম তো আর এক্সিস্টেন্স থেকে চলে যাবে না। কিন্তু এই জিনিসটা একটা চিন্তা করা হয়, এটা হলো আমাদের ইমাজিনারি একটা টেম্পারেচার, যেটা কি যে এমন একটা টেম্পারেচারে কি হবে, অল দা মুভমেন্ট অফ পার্টিকলস উইল স্টপ। ঠিক আছে, তো তখন আমরা বলি যে ওই টেম্পারেচারে প্রেসার এক্সার্ট করবে কত, জিরো। সো এর জন্য ওই টেম্পারেচারটাকে আমরা কি বলি, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বলি, যে এর থেকে কম টেম্পারেচার রিচ করা পসিবল না। ঠিক আছে, ভাইয়া বুঝি নাই। এখানে ব্যাপারটা দেখো, যে তুমি ফার্স্টে বলো যে তোমার টেম্পারেচার তুমি যত বাড়াও প্রেসার তত কি বাড়ে নাকি কমে? বারে। তো তাহলে টেম্পারেচার কমাইলে কি প্রেসার কমা উচিত? হ্যাঁ তো তাহলে টেম্পারেচার তুমি যত কমাইতেছো প্রেসার তত কমতেছে। এখন হ্যাঁ টেম্পারেচার কমাইতে 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 তুমি কি এমন কোন একটা টেম্পারেচার রিচ করবে না যে সময় তোমার প্রেসার জিরো হবে? হ্যাঁ তো তাহলে এই যে টেম্পারেচারটা, এই যে টেম্পারেচারটা, এই টেম্পারেচারে প্রেসারের ভ্যালু কত? জিরো। তো এই টেম্পারেচারে হলো প্রেসারের ভ্যালুটা জিরো। সো এই টেম্পারেচারটাকে আমরা কি বলি, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। ঠিক আছে, হ্যাঁ ভাই। অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের ভ্যালুটা হলো -273.15। কিন্তু ভাই ওইটা বুঝি নাই যে গায়েব হয়ে যাবে না কি জানি। তো ওই জিনিসটা এখানে মধ্যে দেখো, যে তোমার কোন একটা অবজেক্ট যদি এক্সিস্টেন্সে থাকে, তো তাহলে সে অল্প হইলেও তো একটা প্রেসার এক্সার্ট করবে নাকি? যে তোমার কোন একটা অবজেক্ট যত ছোটই হোক তার নিজের একটা ওয়েট থাকবে না? হ্যাঁ তো তাহলে সে যদি ওই ওয়েট ওয়ালা কোন একটা অবজেক্ট কোন একটা সারফেসের সাথে কন্টাক্টে থাকে, সে কি করবে, একটা প্রেসার এক্সার্ট করবে না ওই সারফেসের উপর, যে হ্যাঁ প্রেসার ইজ ভাইয়া। ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। তো তাহলে অল্প ওয়েটের অবজেক্টটা যতটুকু ওয়েটই থাকুক, তার ওই ওয়েট ডিভাইডেড বাই এরিয়া করলে আমরা কি পাবো, একটা প্রেসার পাবো। হুম তো তাহলে প্রেসার জিরো কখন হওয়া পসিবল? হুম, যেমন যদি অবজেক্টটাই না থাকে, নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তাহলে ওইটা বলতেছিলাম। তো ওই জিনিসটা এখন আমাদের চিন্তা করা লাগবে না। অ্যাবসলিউট জিরোর মেইন জিনিসটাই হলো যে টেম্পারেচার বাড়াইলে যেরকম প্রেসার বাড়বে, টেম্পারেচার কমাইলে প্রেসার ওরকম কি করা উচিত, উচিত। তো তাহলে এমন আমাদের একটা টেম্পারেচার রিচ করার কথা যেটাতে কি হবে, এত টেম্পারেচারে অল দা প্রেসার উইল বিকাম কত, জিরো। যে এত কম টেম্পারেচার, যে এর থেকে কম টেম্পারেচার রিচ করা পসিবল না, যে এই টেম্পারেচারে প্রেসার কত হয়ে যাবে, 0 প্যাসকেল হয়ে যাবে। তো এই টেম্পারেচারটাকে আমরা কি বলি, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। ঠিক আছে, এটা হলো অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। এটার অ্যাকচুয়ালি তোমাদের লেকচার ভিডিওগুলো দিয়ে দিলে তখন তোমরা আবার লেকচার ভিডিওগুলো দেখে সুন্দর মতো বুঝতে পারবা। আজকের এই সলিউশনের ভিডিওর সাথে আমি লেকচার ভিডিওগুলো দিয়ে দিব, তাহলে পরে তোমরা দেখলে পরে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হলো আমাদের অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, কত, -273.15 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন আমাদের কাছে কি চাইছে, ডেফিনেশন চাইছে না, যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের ডেফিনেশন কি। সো অ্যাবসলিউট জিরো আচ্ছা টেম্পারেচার, ভাইয়া, বলো। এই কার্ভটা কি স্ট্রেট যায় অলওয়েজ? হ্যাঁ, এটা স্ট্রেট। And like let's say এটা একটা কার্বন ডাইঅক্সাইডের and like super density or something, I don't remember the term. Wait, ভাইয়া তোমাকে পরে দিয়ে আমি কোশ্চেনটা অ্যাড করবো না। ঠিক আছে, পরে দিও। এখানে ফার্স্ট আমরা সলিউশনটা শেষ করে নিই। ওকে, তো তাহলে এরপরে এখন আমাদের অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের ডেফিনেশন যদি লিখি, এটা কি হবে, অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের ডেফিনেশন। ভাইয়া যে টেম্পারেচারটা বললাম মানে -227.15, তো এটা কি হ্যাঁ। মানে আন্দাজে করছো নাকি এটা অ্যাকচুয়ালি? না না, এটা হলো এই যে গ্রাফটাকে আমরা এক্সট্রাপোলেট করছি, যে গ্রাফটাকে আমরা যত নেগেটিভ ডিরেকশনে এরকম প্রডিউস করতে থাকবো, দেন ইভেন্চুয়ালি আমাদের গ্রাফটা এক্স অ্যাক্সিসে যত টেম্পারেচারে কাট করে ওইটা। তো এটা মানে ভ্যালুটা তো আন্দাজে ধরছো না, মানে এত না না,
এখানে সায়েন্টিস্টরা তারা টেম্পারেচার, এত টেম্পারেচারের জন্য এত প্রেসার, এত টেম্পারেচারের জন্য এত প্রেসার, এরকম অনেকগুলা পয়েন্ট নিছে, ঠিক আছে? আচ্ছা তাই এরকম এত টেম্পারেচারের জন্য এত প্রেসার, এরকম কতগুলা পয়েন্ট নিয়ে দেন এখন তারা এই লাইনটা দিয়ে কি করবে, একটা স্ট্রেট লাইন ড্র করবে। তো এখন এই স্ট্রেট লাইনটা যদি ড্র করো তো তাহলে এটা কি এক্সটেন্ড করতে করতে এক্স অ্যাক্সিসে এক সময় এসে কাট করবে না? হ্যাঁ তো এখন এক্স অ্যাক্সিসে কত টেম্পারেচারের ভ্যালুতে কাট করে ওইটা দেখে তখন তারা এই নামটা দিছে, ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা। তো তাহলে এখন অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের ডেফিনেশন আমরা কি লিখবো? ইট ইজ দ্য, ভাইয়া হ্যাঁ বলো। কোশ্চেনে তো অ্যাবসলিউট জিরোর ডেফিনিশন চাইছে, টেম্পারেচার তো লেখে না। অ্যাবসলিউট জিরো তো এটা টেম্পারেচারই। ও আচ্ছা, ইট ইজ দ্য স্মলেস্ট পসিবল টেম্পারেচার স্মলেস্ট না লোয়েস্ট লিখলে ভালো। Temperature at which all the movement of a substance stops। যে যত টেম্পারেচার বাড়ে তত কি করে, পার্টিকেল গুলি বেশি কাইনেটিক এনার্জি নিয়ে মুভ করে। তো যত টেম্পারেচার কমাবো তাদের কাইনেটিক এনার্জি কি করবে, তত কমতে থাকবে। তো এরকম টেম্পারেচার কমাইতে 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 এমন একটা টেম্পারেচার রিচ করব যে টেম্পারেচারে কি হবে, সব রকমের মুভমেন্ট বন্ধ হয়ে যাবে। তো এখন ওই টেম্পারেচারটা কত, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার হুইচ ইজ ইকুয়াল টু হোয়াট, -273 ডিগ্রি সেলসিয়াস, অর মোর স্পেসিফিক্যালি বললে -273.15 ডিগ্রি সেলসিয়াস। তো তাহলে it is equal to -273.15 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? যে এটা আমাদের স্টুডেন্ট বুকে কেমন লেখা ফার্স্ট আমরা দেখে নেই, স্টুডেন্ট বুকে কি বলতেছে। এই যে এই জিনিসটা বুঝছো সুভা, যে এরকম গ্রাফটা হ্যাঁ এখানে থেকে দেন এক্সটেন্ড করতে 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 যততে এসে কাট করছে তার ওই ভ্যালুটা দেখছে কত, -273 ডিগ্রি সেলসিয়াস। ওকে, হ্যাঁ ভাইয়া তো এখন এই জিনিসটা গেল আমাদের ফার্স্টে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার অর অ্যাবসলিউট জিরোর ডেফিনেশন। ডেফিনেশনটা এখানে ডিরেক্টলি কোথায় লেখা, ওই যে এখানের মধ্যে ডেফিনেশনটা এরকম দেয় নাই, জাস্ট একটা এক্সপ্লেনেশন দিছে যে as we cool the gas the pressure keeps decreasing, the pressure of the gas cannot become less than zero, so এখানের মধ্যে কি হবে, this suggests that there is a temperature below which it is not possible to cool the gas further, this temperature is called absolute zero। সো তাহলে যেই টেম্পারেচারে প্রেসার জিরো হয়ে যাবে, বিকজ প্রেসার তো জিরো থেকে তো আর নেগেটিভ হওয়া পসিবল না, তো তাহলে যেই টেম্পারেচারে প্রেসার জিরো হবে ওই টেম্পারেচারটাকে আমরা বলবো অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। এক্সপেরিমেন্টস শো দ্যাট অ্যাবসলিউট জিরো ইজ অ্যাপ্রক্সিমেটলি হোয়াট, -273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তো তাহলে এইটা হলো আমাদের কোয়েশ্চেন নাম্বার 3। সো কোয়েশ্চেন নাম্বার 3 এ এখানে একটু স্ক্রিনশট তুলে রাখো তোমরা। হয়ে গেছে ভাইয়া।
এই অ্যাবসলিউট জিরো ডেফিনেশন। হয়ে গেছে ভাই। ভেরি গুড। সো এখন আমাদের লাস্ট কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 এ এখানে প্রেসার ল রিলেটেডই কোয়েশ্চেন করছে। কি জিনিস বলতেছে, if you put the lid on a jar in a kitchen where the air temperature is 20 degrees Celsius, the jar gets left out in the winter and air temperature drops to -5 degrees Celsius. নাকি মাইনাস দিছে না, নাকি কত মাইনাসই মনে হয়। দেখো তো তোমাদের পিকচারে, হ্যাঁ নেগেটিভ মাইনাস ঠিক আছে। আর এটাও ইয়ে থেকে এক্সাম প্র্যাকটিস কোশ্চেন থেকে দিছে। আচ্ছা, তো এখন বলতেছে এক্সপ্লেইন হোয়াট হ্যাপেন্স টু দ্য এয়ার প্রেসার ইন দ্য কোল্ড জার। এখন এটা শুভা বলো। দেখো, প্রথমে তোমার একটা জার ছিল, যে জারের উপরে ঢাকনা দেওয়া, ওকে। এখন ওইটা নরমালি কিচেনের মধ্যে ছিল। এখন ওখানে টেম্পারেচারটা কত ছিল, 20 ডিগ্রি সেলসিয়াস। তো তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস ওই জারের ভিতরে যে গ্যাসটা আছে, ওই গ্যাসের একটা কি থাকবে, প্রেসার থাকবে না, বলো তো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সো এখন 20 ডিগ্রি সেলসিয়াসে ছিল, তো তার একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রেসার ছিল ভিতরে, ওকে। এখন এই জারটাকে তার উপরে ঢাকনাটা সহ তুমি এখন কি করলা, তুমি ঢাকনাটা দিয়ে তুমি এখন এটাকে উইন্টারের মধ্যে বাইরে রেখে দিলা। উইন্টারে কি, এটা তো শীতকালে দেশের কথা বলতেছে, ওদের তো টেম্পারেচার নেগেটিভ অনেক কমেও নামে। তো তাহলে ওই রকম জায়গায় কি হয়েছে, জারের টেম্পারেচার কি হয়েছে, কমে গেছে। -5 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে। তো এখন জিজ্ঞাসা করতেছে এক্সপ্লেইন হোয়াট হ্যাপেন্স টু দ্য এয়ার প্রেসার ইন দ্য কোল্ড জার। যে এয়ার প্রেসারের কি হয়, বাড়বে নাকি কমবে? কমবে। কমে যাবে। কেন? বিকজ আমরা বলবো যে যত কারণ টেম্পারেচার টেম্পারেচার কমে কমতেছে গেছে। প্রেসার তত কমবে। কেন? বিকজ টেম্পারেচার কমলে পার্টিকেল গুলির কাইনেটিক এনার্জি কমে যাবে, যে পার্টিকেল গুলি আস্তে আস্তে মুভ করবে। তো পার্টিকেল গুলি যদি আস্তে আস্তে মুভ করে, তারা কন্টেইনারের সাথে কম কম কলিশন করবে। তো যত কম কলিশন হবে তত কম প্রেসার এক্সার্ট করবে, তাই তো? জি ভাইয়া। তো তাহলে এটা হবে আমাদের এক্সপ্লেনেশন। যে এটাও তোমাদের দেখো স্টুডেন্ট বুকে এই কোয়েশ্চেনটা থেকে দিছে। কই গেল? এই যে এটা, you put a lid on a jar in a kitchen where the temperature is eto, the jar gets left out in winter and the air temperature drops to -5 degrees Celsius. Explain what happens to the air pressure in the cold jar. তো কি হবে, এখানের জন্য আমরা অ্যানসারটা দেখে নেই। ওটা কই গেল, কত নম্বর কোশ্চেন যেন ছিল, 7 নম্বর। এই যে আচ্ছা, এখানে অ্যানসারে ওরা এক্সপ্লেনেশনটা দেয় নাই। অ্যানসারে ওরা জাস্ট ক্যালকুলেশনটা করছে যে এয়ার প্রেসার ইন দা কোল্ড জার কি হবে। সো তাহলে এখানের মধ্যে একটা ক্যালকুলেশন, আমাদের এই ফর্মুলাটা আনফরচুনেটলি এটা তোমাদের এখনো করানো হয় নাই। ওই লেকচার ভিডিওগুলো যেগুলো দিয়ে দিব আজকে সবাই একটু কাইন্ডলি দেখে ফেললো, তাহলে পরে তোমাদের এই কনফিউশন গুলো থাকবে না, ঠিক আছে? সো এখন প্রেসার আর টেম্পারেচার তো ডিরেক্টলি প্রপোর্শনাল, তাই তো? সো তাদের প্রপোর্শনালিটি ইউজ করে এরকম একটা ফর্মুলা ডিরাইভ করা যায়, যে কি P1/T1 is equal to P2 divided by T2, মানে initial pressure divided by initial temperature is equal to final pressure divided by final temperature. হ্যাঁ, তো এখন আমাদের কাছে কি চাইছে দেখো তো, আমাদেরকে ফার্স্টে বলছে 20 ডিগ্রি সেলসিয়াসে ছিল, তাই না সুভা? হ্যাঁ ভাইয়া। তো এখন 20 ডিগ্রি সেলসিয়াস কি নরমাল অ্যাটমসফেরিক রুম টেম্পারেচার এন্ড প্রেসার না? জি। তো তাহলে ওই সময় প্রেসারটা কি থাকবে, অ্যাটমসফেরিক প্রেসারের সমান, তাই তো? হ্যাঁ ভাইয়া। সো তাহলে 20 ডিগ্রি সেলসিয়াসে ইনিশিয়াল প্রেসার দ্যাট ইজ P1 কত হবে, 100 কিলো প্যাসকেল, নাকি? হ্যাঁ। তো তাহলে ইনিশিয়াল প্রেসার হলো 100 কিলো প্যাসকেল, ওকে। তো এখন ইনিশিয়াল টেম্পারেচার ছিল কত? ইনিশিয়াল টেম্পারেচার ছিল 20 ডিগ্রি। হ্যাঁ 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস। তো এখন আমাদের কি করতে হবে,
প্রেসার আর টেম্পারেচার ডিরেক্টলি প্রপোর্শনাল কার জন্য? কেলভিন টেম্পারেচারের জন্য নাকি ডিগ্রি সেলসিয়াসের জন্য? কেলভিনের জন্য, ঠিক আছে? এর জন্য এটা আমাদের কি ডিগ্রি প্রেসার সেলসিয়াস, লয়ের জন্য? মানে প্রেসার লয়তে বলছে যে জন্য? হ্যাঁ হ্যাঁ, প্রেসার লয়ের ওখানের মধ্যে আমরা এই যে আমরা যে গ্রাফটা ড্র করছি, দেখো গ্রাফটা কি স্ট্রেট লাইনটা কি অরিজিন দিয়ে পাস করছে বলো তো? না, তো তাহলে টেম্পারেচারটা আমরা কিসে আঁকছিলাম? এখানে ডিগ্রি সেলসিয়াসে ডিগ্রি আঁকছিলাম। সেলসিয়াস। তো তাহলে ডিগ্রি সেলসিয়াসের সাথে প্রেসার ডিরেক্টলি প্রপোর্শনাল না। তো ডিরেক্টলি প্রপোর্শনাল হওয়ার জন্য টেম্পারেচারটাকে কোন টেম্পারেচারে কনভার্ট করতে হয়? কেলভিন কেলভিন। টেম্পারেচারে কনভার্ট করতে হয়, ঠিক আছে? তো তাহলে আমাদের ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নেওয়ার ওয়েটা কি? টেম্পারেচার ইন কেলভিন কনভার্ট করার জন্য কি করব? ডিগ্রি সেলসিয়াসে যে টেম্পারেচার দেওয়া আছে ওইটার সাথে 273 প্লাস করব, ঠিক আছে? এই রুলটা ওই লেকচারের মধ্যে দেখতে পাবা। ওকে, সো এখন এখানে জাস্ট অ্যাসাইনমেন্টের জন্য এটা তোমাদের দেখাই দিচ্ছি, দেন লেকচার ভিডিও দেখার পর এই স্যাটারডে আর নেক্সট উইকের কোন একটা ক্লাসে তোমাদের এই বাকি পার্টটুকু আমি কভার করে দেব। ওকে, সো যে জিনিসটা বলতেছিলাম এখানের মধ্যে দেখো যে ফার্স্টে তোমার টেম্পারেচার হলো 20 ডিগ্রি সেলসিয়াস। তো এখন ডিগ্রি সেলসিয়াস থেকে কিসে কনভার্ট করতে হবে? কেলভিনে কনভার্ট করতে হবে। তো এর জন্য কি করা লাগবে? প্লাস 273। ওকে, এখন ফাইনাল টেম্পারেচার কত সুভা? ফাইনাল টেম্পারেচার -5। -5 ডিগ্রি সেলসিয়াস। তো তাহলে -5 ডিগ্রি সেলসিয়াসকে আবার কেলভিনে নেওয়ার জন্য কি করতে হবে? প্লাস 273। এই যে -5 প্লাস 273। সো এটা করলে পরে আমরা কি করব? এখানে থেকে ফাইনাল প্রেসারটা বের করব আর কি। ওকে, তো এখন এই ক্যালকুলেশনটা আমি নোটপ্যাডে দেখাইতেছি কিভাবে তোমরা লিখবা তোমাদের স্কুলের অ্যাসাইনমেন্টের জন্য। তো এখন এখানের মধ্যে আমাদের কাজটা কি হবে? এটা কত, কোশ্চেন নাম্বার 4 না? হ্যাঁ ভাইয়া। 4A। আচ্ছা, সো কোশ্চেন নাম্বার 4A। তো এখন এখানের জন্য P1 হলো কত? 100 কিলো প্যাসকেল। কেন? বিকজ এটা হলো অ্যাটমসফেরিক প্রেসার। আচ্ছা ভাইয়া, এখানে তো এক্সপ্লেন করতে বলছে, আমরা মানে ক্যালকুলেশন কেন করতেছি? ওই তো আমরা ফার্স্টে ক্যালকুলেশন করে দেখাবো যে প্রেসারটা কত হয়েছে, দেন এক্সপ্লেইন করব যে টেম্পারেচার কমছে দেখে প্রেসার কমছে, বুঝছো? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে ফার্স্টে প্রেসারটা ইনিশিয়ালি কত? 100 কিলো প্যাসকেল। এখন T1 যেটা দেওয়া আছে কত? ইনিশিয়ালি হলো 20 ডিগ্রি সেলসিয়াস। তো এখন এটাকে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিতে গেলে 20 প্লাস 273 কেলভিন, which is 293 কেলভিন। ওকে, তো এখন ফাইনাল টেম্পারেচার কত? T2 কত? -5 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ডিগ্রি সেলসিয়াসে রাখলে তো হবে না। তো তাহলে -5 প্লাস 273 মানে কত হয়? 268 নাকি? সো তাহলে এটা কত হয়? 268 কেলভিন। আচ্ছা, সো এখন এই জিনিসটা গেল। এখন আমরা কি জানি? we know P1 by T1 is equal to P2 by T2। সো এখন এখানে থেকে আমরা ফাইনাল প্রেসার P2 টাকে সাবজেক্ট করে P2 বের করব বেসিক্যালি। তো তাহলে P1 by T1 into T2 is equal to P1 কত? 100 কিলো প্যাসকেল ডিভাইডেড বাই T1 হলো 293 কেলভিন মাল্টিপ্লাইড বাই 268 কেলভিন। সো এখন কেলভিন কেলভিন কাটাকাটি, দেন এখন এই জিনিসটা ক্যালকুলেটর যদি বসাই দেই, তো তাহলে কত চলে আসে দেখো তো? 100 into 268 divided by 293, 91.4675 এরকম কিছু একটা। 7576 এত কিলো প্যাসকেল। এটাকে যদি 3 সিগনিফিকেন্ট ফিগারে লিখি তো তাহলে কত আসে? 91.5 কিলো প্যাসকেল আসলো।
নাকি? সো ফাইনাল প্রেসার কত আসলো? 91.5 কিলো প্যাসকেল। এখন এই প্রেসারটা কি বাড়লো নাকি কমলো? সুভা? কমলো। কমলো কেন? বিকজ টেম্পারেচার টেম্পারেচার কমে গেছে। সো তাহলে আমরা কি বলবো? সো as temperature decreased from 20 degrees Celsius to -5 degrees Celsius, the pressure inside the lid or the pressure inside the jar decreased from 100 kilopascal to 91.5 kilopascal। ঠিক আছে? সো তাহলে টেম্পারেচার কমলে কি হয়ে গেছে? প্রেসার কমে গেছে। বুঝতে পারছো? ইয়েস ভাই। ওকে, এখন লাস্ট কোয়েশ্চেন যে 4 এর বি তে আমাদের কাছে কি চাইছে? বলতেছে এখন এই যে ঠান্ডা হয়ে গেছে না জারটা, এখন এই ঠান্ডা হওয়া জারটার যে ঢাকনাটা আছে না, লিডটা আছে, এখন এই লিডটাকে খুলতে অনেক কষ্ট হবে। জিজ্ঞাসা করলো যে কেন? এই যে ঢাকনাটা আছে, এই ঢাকনাটা খুলতে অনেক কষ্ট হবে। কেন কষ্ট হবে এই জিনিসটা জিজ্ঞাসা করছে। সো এটা কেন হবে তোমাদের যদি প্রেসার মনে কম। থাকে, ভেরি গুড, প্রেসার কম, যে ভিতরে প্রেসারটা কমে গেছে, তাই না? বাইরে তো আমাদের অ্যাটমসফেরিক প্রেসারই আছে, কিন্তু ভিতরে প্রেসারটা কম। সো তাহলে এই যে তোমাদেরকে ম্যাকডিবার্গের হেমিস্ফিয়ার নিয়ে কথা বলছিলাম না? তাহলে ভাইয়া যখন ঠান্ডা পড়ে তখন অ্যাটমসফিয়ারিক প্রেসারও কম থাকে না? এটা হলো আমরা বেশি মনে থাকে করো না? যে না না, অ্যাটমসফেরিক প্রেসার এখানে কমে যাবে না টেম্পারেচার কমলে। এই যে এখানের মধ্যে দেখো সুভা, যে উইন্টারে যে বাইরে যে জারটা ছিল, ওই জারটাকে এখন কিচেনের মধ্যে নিয়ে আসলাম। এখন ভিতরে টেম্পারেচারটা কম, কিন্তু বাইরে আমাদের রুম টেম্পারেচার মধ্যে আছে। সো তাহলে বাইরের অ্যাটমসফেরিক প্রেসারটা কি বেশি, আর ভিতরে যে ঠান্ডা যে বাতাসটা আছে তার কি আছে, ভিতর থেকে আমরা প্রেসারটা কি কম পাচ্ছি না? বলতো হ্যাঁ ভাইয়া। সুভা? তো তাহলে এই যে ভিতর থেকে, এই যে বাইরে থেকে প্রেসার কত? বাইরে থেকে প্রেসার হলো অ্যাটমসফেরিক প্রেসারের সমান, উইচ ইজ 100 কিলো প্যাসকেল। আর ভিতর থেকে প্রেসারটা কত? 91.5 কিলো প্যাসকেল। না ভাইয়া, আমি আজ করছি যে শীতকালে, এমনি নরমালি শীতকালে হ্যাঁ, তো এমনিতে কমে যাবে। হ্যাঁ, নরমালি 20 থেকে কম হইলে তখন এরকম কম হবে, ওইটা ঠিক আছে। জাস্ট এই কোশ্চেনে কনটেক্সটে বলতেছি আর কি কি হচ্ছে, বুঝছো? হ্যাঁ ভাইয়া। তো এখন এখানের মধ্যে কি হচ্ছে, যে বাইরের থেকে ইনওয়ার্ড ডিরেকশনে প্রেসারটা হলো বেশি, আর ভিতরে যে গ্যাসটা আছে আর ভিতরে যে এয়ারটা আছে ওটা টেম্পারেচার কম না। তো তাহলে সে আমাদেরকে কি বাইরের দিকে বেশি প্রেসার দিতে পারতেছে না। তো এর জন্য এটাকে খুলতে কি করতে হবে? অনেক বেশি কষ্ট করা লাগবে। যে এখানের জন্য দেখো অ্যানসারটা কি বলছে তারা, এই যে the pressure inside the jar is now less than the atmospheric pressure। যে 91.5 কিলো প্যাসকেল তো অ্যাটমসফেরিক প্রেসার থেকে কম না, তো এটা বলতেছে আর কি। তো তাহলে সো দেয়ার উইল বি আ ফোর্স হোল্ডিং দ্য লিড অনটু দ্য জার। সো তাহলে এখন ওই লিডটা খুলতে গেলে আমাদের কষ্ট হবে কেন? বিকজ এরকম একটা এক্সটার্নাল একটা ফোর্স কি করবে, ওই ঢাকনাটাকে জারের উপরে ধরে রাখবে আর কি। ঠিক আছে? সো তাহলে এই অ্যানসারটাই আমরা ডিরেক্টলি আমাদের নোটপ্যাডে লিখে ফেলবো, যে কি জিনিস, দ্য প্রেসার ইনসাইড দ্য জার ইজ নাও লেস দ্যান দ্য অ্যাটমসফেরিক প্রেসার। সো তাহলে the pressure inside the jar is less than the atmospheric pressure so তাহলে কি হবে? So there will be a force holding the lid onto the jar. So there will be a force holding the lid onto the
জার। ঠিক আছে, তো তাহলে এই জিনিসটা হলো আমাদের 4 এর বি এর অ্যান্সার, যে কেন এখন এই লিডটা ঢাকনাটা যে জারের ঢাকনাটা। ক্যালকুলেশনের পার্টটা আরেকবার দেখাবা? হ্যাঁ দেখাবো। সো এটা হলো কি যে আমাদের কেন ঢাকনাটা খুলতে আমাদের এখন বেশি কষ্ট করা লাগবে আর কি। সো এখন এই যে কোশ্চেন নাম্বার 4 এর এটা স্ক্রিনশট তুলে ফেলো। জাস্ট আ সেক। সো এখন ভাই, 4 একটু এর স্ক্রিনশট এটা তোলা হয়ে গেলে এখন নিচের এই পার্ট। ভাইয়া হ্যাঁ বলো। আমরা যখন মানে কেমিক্যাল রিঅ্যাকশনস যখন করি তো তখন মানে তখন অ্যাটমসফিয়ারিক প্রেসারের থেকেও ভিতরের প্রেসারটা বেশি থাকে না? কারণ তখন তো টেম্পারেচার অনেক বেশি দেয়। মাঝে মাঝে আমাদের বেশি দেওয়া লাগে, মাঝে মাঝে নরমাল অ্যাটমসফিয়ারিক প্রেসারে দেয়। এটা ডিপেন্ড করে যে তোমার ইকুইলিব্রিয়ামটাকে, যে একটা রিভার্সিবল রিঅ্যাকশনের জন্য আমরা বেসিক্যালি এরকম কাজ করি যে আমাদের ইকুইলিব্রিয়ামটাকে একটা সার্টেন ডিরেকশনে শিফট করতে চাই ওই সময়। যে তোমরা হেইবার প্রসেস, কন্টাক্ট প্রসেস এইসব করছো না, যে অ্যামোনিয়া বানানোর কাজে বা সালফিউরিক অ্যাসিড বানানোর কাজে ওখানে যেসব কন্ডিশন গুলি লেখা থাকে না, যে এত প্রেসার ইউজ করবা, এত হ্যাঁ টেম্পারেচার ইউজ করবা। তো হ্যাঁ ওখানের ভাইয়া। জন্য ওটা ডিপেন্ড করে যে তোমার নাম্বার অফ গ্যাস মোলস অফ গ্যাস লেফট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়েশনে বেশি নাকি রাইট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়েশনে বেশি। দেন ওইভাবে করে তোমার ম্যানিপুলেট করা লাগবে আর কি। ঠিক আছে, ওকে ওকে ভাইয়া। সো স্ক্রিনশট তোলা হয়েছে এটা? জি ভাইয়া। ওকে, আচ্ছা এখানে মাঝখানে একটু বাকি গেছে, জি ভাইয়া। এই ক্যালকুলেশনের পার্টটা আসে নাই। আচ্ছা এই ক্যালকুলেশনটা এটা তুলে নাও, এরপরে নিচেরটা। হয়ে গেছে ভাই। ওকে, সো তাহলে আজকের সলিউশন পার্টটা আমাদের একটু বড় হয়ে গেছে, বিকজ আমাদের কয়টা পার্ট আনফরচুনেটলি কভার করা শেষ হয় নাই। সো তোমাদের এই ভিডিওগুলো যেগুলো বললাম, যে লেকচার ভিডিওগুলো আজকে আমি সবগুলো লিংক দিয়ে দিব, তাহলে যেন তোমাদের নিজেদের দেখতে পারো ফার্স্টে। এরপরে আমরা এগুলা রিলেটেড কোনো প্রবলেম থাকলে নেক্সট উইক ডিসকাস করব। ঠিক আছে? ওকে ভাইয়া। ওকে, সো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ ভাই।